এই থাম, পিলি বেশি তাই না? এই দেখো পিলি বেশি, পিলি বেশি নাকি ফ্লাজেলা বেশি? 100% পিলি বেশি। আচ্ছা আমরা শুরু করব আমাদের দ্বিতীয় ক্লাস, ব্যাকটেরিয়ার দ্বিতীয় ক্লাস। তো আমরা একটু বই থেকে দেখি যে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। এটা মনে হয় দেখাইছিলাম গত ক্লাসে কি পড়ছি। আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখো, আর্কি ব্যাকটেরিয়া। লাস্ট ক্লাসে আমরা পড়ছি আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। ক্লোজ করো। লাস্ট ক্লাসে আমরা পড়ছি আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। তোমাদের এটা জানো অলরেডি যে আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া আগে একসাথে ছিল, দেন কিছু কারণে এদেরকে পৃথক করা হয়ে গেছে। কেন এদেরকে পৃথক করা হয়? দেখা গেছে যে তোমার যে এদের মধ্যে আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে 1738টা জিন আছে। স্টাডি করে দেখা গেল যে আর্কি ব্যাকটেরিয়াতে, এটা লাগবে না, জাস্ট এমনি বলতেছি, এটা পরীক্ষা আসবে না, 1738টা জিন আছে, 1738টি জিন আছে আর্কি ব্যাকটেরিয়াতে। আর্কি ব্যাকটেরিয়ার 1738টা জিনের মধ্যে বেশিরভাগই ইউ ব্যাকটেরিয়ার সাথে মিলে না, অর্ধেকের বেশি, ঠিক আছে, অর্ধেকের ওই বেশি জিন ব্যাকটেরিয়া সহ অন্যান্য জীবগোষ্ঠীর সাথে মিলতেছে না। আগে আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া একসাথে ছিল, পরবর্তীতে গবেষণা করে দেখা গেল আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে 1738টা জিন আছে, যেগুলোর বেশিরভাগই ব্যাকটেরিয়ার সাথে মানে ইউ ব্যাকটেরিয়ার সাথে মিলে না। পরবর্তীতে আর্কি ব্যাকটেরিয়াকে পৃথক করা হয়েছে, যেটা আমরা গতকালকে পড়ছি যে আর্কি ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। আচ্ছা আরেকটা পর আমি দেখাই দিই, এটা আমি লিখবো না, সেটা হচ্ছে তোমার আমাদের বাংলাদেশে সর্বমোট কতটা ব্যাকটেরিয়া লিপিবদ্ধ করা হয়েছে, এই তথ্যটা আসতে পারে। কতটা? 472টা। এই তথ্যটা আসতে পারে, এটা আমি লিখবো না, এই জন্য দেখাই দিলাম। বাংলাদেশে সর্বমোট 472টা ব্যাকটেরিয়া লিপিবদ্ধ আছে। এটা তোমার পড়া। এখন বাকিটুকু আমি পড়াইতেছি। দেখো আমরা আর্কি ব্যাকটেরিয়াতে ছিলাম, আর্কি ব্যাকটেরিয়াতে। ওকে, আমরা আর্কি ব্যাকটেরিয়াতে ফেরত আসি। আর্কি শব্দের অর্থ কি বলো তো? আর্কি শব্দের অর্থ কি? আর্কি শব্দের অর্থ পুরাতন। হ্যাঁ, এখন থেকে নোট শুরু করো। আর্কি শব্দের অর্থ পুরাতন। আর্কি শব্দের অর্থ হলো ওল্ড, পুরাতন মানে ওল্ড। এরকম কিছু শব্দ তুমি পাবা যখন আমরা সপ্তম অধ্যায় পড়বো। এরকম একটা ওয়ার্ড আছে, যে আর্কিগুনিয়া। আর্কিগুনিয়া এটা নগ্নবীজের একটা অনুন্নত বৈশিষ্ট্য। এই যে দেখো, নগ্নবীজের একটা পুরাতন বৈশিষ্ট্য বা অনুন্নত বৈশিষ্ট্য আর্কিগুনিয়া থাকা। এটা স্ত্রীদের থাকে, নগ্নবীজের স্ত্রী সদস্যদের আর্কিগুনিয়া থাকে। তাহলে আর্কি দেখো পুরানা, এটা নগ্নবীজের একটি অনুন্নত বৈশিষ্ট্য। তারপর আরেকটা ওয়ার্ড আছে আর্কিওন্টোলজি, যেখানে পুরাতন জিনিসপত্র নিয়ে গবেষণা করা হয়, ওটাকে বলা হয় আর্কিওন্টোলজি। তাহলে এইখানে আমরা দুইটা আর্কি শব্দের ব্যবহার দেখলাম, আর্কিগুনিয়া, আর্কিওন্টোলজি। তাহলে সামারি হলো আর্কি শব্দ তো প্রাচীন। এই যে আর্কি ব্যাকটেরিয়া, বারবার বলতেছে আর্কি ব্যাকটেরিয়া, এইটার কতগুলো স্পেশাল বৈশিষ্ট্য আছে। আর্কি ব্যাকটেরিয়ার কিছু স্পেশালিটি আছে। আর্কি ব্যাকটেরিয়া এরা প্রতিকূল পরিবেশ প্রচণ্ড সহ্য করতে পারে, প্রতিকূল পরিবেশে তারা টিকে থাকতে পারে। আচ্ছা, আর্কি ব্যাকটেরিয়া সম্পর্কে আমাদের 4টা এমসিকিউ আসতে পারে। ফার্স্ট অফ অল যে এমসিকিউটা তোমাদের পরীক্ষায় আসবে, যেটা হলো অত্যাধিক মাত্রায় তাপ সহ্য করতে পারে, বা তাপ প্রেমী বা তাপ আকর্ষী, প্রেমী বা আকর্ষী, তাপ আকর্ষী মানে তাপের মধ্যে থাকতে পছন্দ করে, আকর্ষী বা তাপ প্রেমী। এরকম ব্যাকটেরিয়াকে, আর্কি ব্যাকটেরিয়াকে আমরা কি বলি? থার্মো শব্দের অর্থ কিন্তু তাপ, থার্মোফাইল। এমন ব্যাকটেরিয়াকে আমরা বলবো থার্মোফাইল। ফাইল কথাটা আছে ফিল থেকে, ফাইল কথাটার উৎপত্তি ফিল। তোমরা কি পড়ছো না? হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক। ফিল মানে কি? আকর্ষণ। এই যে ফিল অথবা ফাইল, দুইটার মানে কিন্তু আকর্ষণ, প্রেম, টান, দরদ, এগুলো বোঝায়। তাহলে থার্মো শব্দের তো কি? তাপ। তোমরা বলো ফিজিক্সের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের নাম কি? তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স। তাহলে তাপ মানে কি? থার্মোডাইনামিক্সের মধ্যে থার্মো মানে তাপ, আর ফাইল মানে আকর্ষণ বা প্রেম। তাহলে যদি প্রশ্ন করে, তাপ প্রেমী বা তাপ আকর্ষী আর্কি ব্যাকটেরিয়াকে কি বলে, তুমি জাস্ট ওয়ার্ড মিনিংটা জানলে হইল, থার্মোফাইল। এখন এরকম থার্মোফাইল একটা ব্যাকটেরিয়ার নাম তোমাকে শেখা লাগবে। থার্মোফাইল এরকম একটা ব্যাকটেরিয়ার নাম হলো
মিথেনোপাইরাস, মিথেনোপাইরাসকে বলা হয় থার্মোফাইল, থার্মোফাইল। তাহলে তাপ, অধিক মাত্রায় তাপ সহ্য করতে পারে এই মিথেনোপাইরাস, মিথেনোপাইরাস। এখন মনে রাখবা মিথেনোপাইরাস এইটা 3টা তাপমাত্রা দেওয়া আছে আসার মতো। মনে রাখবা মিথেনোপাইরাস, এরা এই মিথেনোপাইরাসরা নর্মালি ডাক্তাররা এরকম বলবা যে একটা জিনিস বয়েল করে খাইলে, সিদ্ধ করে খাইলে ওইখানে আর জীবাণু থাকে না। তাহলে বয়েল করা মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো কিছু বয়েল হয়, বা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো কিছু বাষ্প হয়ে যায়। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসে কোনো কিছু বাইচা থাকে না, কিন্তু আর্কি ব্যাকটেরিয়ারা বাইচা থাকে। এর মধ্যে যেটা আসলে মিথেনোপাইরাস, এরা 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঁচে থাকে। 110 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় তারা বেঁচে থাকে। কারা? যারা তাপ সহনশীল, যারা তাপ প্রেমী। 98 ডিগ্রি এদের জন্য উপযুক্ত পরিবেশ। 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হ্যাঁ, এটা তাদের জন্য উপযুক্ত, এটা তাদের জন্য সুইটেবল পরিবেশ, ঠিক আছে, উপযুক্ত পরিবেশ। এই পরিবেশে তারা ভালো পছন্দ করে, এই পরিবেশটা তারা পছন্দ করে, উপযুক্ত পরিবেশ তাদের জন্য। আচ্ছা, আর তোমাদেরকে গতদিন পড়াইছিলাম যে আর্কি ব্যাকটেরিয়া আমাদের শরীরে রোগ তৈরি করে না, পড়াইছি না? এরা পরজীবী না, এরা রোগ তৈরি করে না। খেয়াল করো, এরা যদি 84 ডিগ্রির নিচে আসে না, তখন এরা মারা যায়। তাহলে বলো তো আমাদের আশেপাশে কি 94 ডিগ্রি সেলসিয়াস? 94 ডিগ্রি সেলসিয়াস না, বাংলাদেশ সর্বোচ্চ কত? 42 হয়, বর্তমানে কত আছে ধরো 27, 28, 29 এরকম। তাহলে এরা কিন্তু 84 নিচে, 84 নিচে কিন্তু এরা মারা যায়। তার মানে আমাদের আশেপাশে, আমাদের শরীরের আশেপাশে কিন্তু আর্কি ব্যাকটেরিয়া নাই, বুঝছো? এই যে মিথেনোপাইরাস নাই। 84তে এরা মারা যায়। তাহলে তাপপ্রেমী থেকে তোমাদের এই কথাটা মনে রাখতে হবে, থার্মোফাইল বলা হয়। এরকম একটা থার্মোফাইলের উদাহরণ কি? মিথেনোপাইরাস। এখন আমি আরেকটা যখন লিখবো, দেখবো যে তোমার মিথেনোপাইরাসের সাথে একটু প্যাচ লেগে যেতেছে। আমি আরেকটা লাইন লিখতেছি, আরেকটা ব্যাকটেরিয়ার নাম লিখতেছি, সেটা হলো যারা মিথেন গ্যাস তৈরি করে। মিথেন গ্যাস তৈরি করে এমন একটা ব্যাকটেরিয়ার নাম লিখতেছি আমরা, মিথেন গ্যাস তৈরি করে এমন, মিথেন উৎপন্নকারী। আমি লিখতেছি মিথেন উৎপন্নকারী, মিথেন উৎপন্নকারী ব্যাকটেরিয়াগুলা, মিথেন উৎপন্ন করা মানে জেনারেট করা বা তৈরি করা, উৎপন্নকারী। মিথেন উৎপন্নকারী ব্যাকটেরিয়াটার নাম হলো তোমার, এটাকে আমরা বলি মিথেনোজেন। মিথেনোজেন। আচ্ছা, এটাকে যদি আমি ইংরেজিতে লিখতাম কি হইতো? মিথেনোজেন। জেন মানে কিন্তু জেনারেট করা, জেন মানে তৈরি করা। মিথেনোজেন, এই যে এখানে জেন মানে কি? তৈরি করা, জেনারেট করা। জেন মানে কি? তৈরি করা, জেনারেট করা। মিথেন জেনারেট করে। মিথেন মানে কি? CH4। মিথেনের সঙ্গে কি? CH4 না? আর জেন মানে কি? তৈরি করা, জেনারেট করা। জেন মানে জেনারেট করা, জেনারেট শব্দের তো তৈরি করা, জেনারেট করে, জেনারেট। তাহলে মিথেন যারা জেনারেট করে তাদেরকে আমরা বলি মিথেনোজেন। দেখো, মিথেন প্লাস জেনারেট, দুইটার মাঝখানে আমরা ওকার দিই, দুইটা অর্থকে সংযুক্ত করার জন্য মাঝখানে ওকার দেওয়া হয়, তাহলে মিথেনোজেন। এখন একটা জিনিস তোমাদের ভুল হবে, কারণ এটা ভুল হয় স্টুডেন্টদের ক্ষেত্রে। যদি প্রশ্ন করা হয় মিথেন তৈরিকারী ব্যাকটেরিয়াকে কি বলা হয়, দেখো অপশনে দিল মিথেনোজেন, আর একটা দেওয়া হলো মিথেনোপাইরাস। দেখবা প্যাচ লেগে গেছে, কারণ দুইটা ওয়ার্ডের মধ্যেই, দুইটা ব্যাকটেরিয়ার নামের মধ্যে কিন্তু মিথেন আছে। এখন তো প্যাচ লেগে গেছে। এখন তুমি যদি বেসিক না জানো তাহলে সমস্যা, বেসিক জানা গেছে কোনো সমস্যা নাই। বলছে মিথেন তৈরিকারী বা উৎপন্নকারী, উৎপন্ন করা বা তৈরি করার বায়োলজি কি? জেনারেট, বা ইংরেজি হচ্ছে জেনারেট। তাহলে মিথেন জেনারেট করে যে তাকে বলে মিথেন উৎপন্নকারী বা মিথেনোজেন। যদি প্রশ্ন করে মিথেন উৎপন্নকারী ব্যাকটেরিয়া কোনটা, তুমি বলবো মিথেনোজেন। উৎপন্নকারী বলছে, তাহলে মিথেন প্লাস জেন, উৎপন্ন করে। আর যদি প্রশ্ন করে নিচের কোনটি তাপপ্রেমী, তখন উত্তর হবে মিথেনোপাইরাস। এখন এইটা কিভাবে মনে রাখা যায়, এটা তোমাদের বই এইটুকু দেওয়া আছে। আমি মনে রাখার জন্য একটা ট্রিক্স বলি। তোমরা বলো তো, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। ভালো কথা, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। তবে থার্মোমিটার না, কম লেভেলের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম, যেরকম আমার বডি টেম্পারেচার মাপার যন্ত্রের নাম থার্মোমিটার। অনেক উষ্ণতা বিশিষ্ট তাপ যেগুলো আছে, মানে অনেক বেশি তাপ, হ্যাঁ, অনেক বেশি তাপ, 500 ডিগ্রি সেলসিয়াস, 1000 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কিন্তু থার্মোমিটার না।
অধিক মাত্রার উষ্ণতা মাপার যন্ত্রের নাম হচ্ছে পাইরোমিটার। ঠিক আছে, থার্মোমিটার এবং পাইরোমিটার দুইটাই তাপমাত্রা মাপার যন্ত্রের নাম। তবে কম লেভেলের তাপমাত্রা যেরকম বডি টেম্পারেচার 100 ডিগ্রি 110 ডিগ্রি এগুলো মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। কিন্তু অত্যাধিক মাত্রার তাপ 100 ডিগ্রি সেলসিয়াস 1000 ডিগ্রি সেলসিয়াস 500 ডিগ্রি সেলসিয়াস এগুলো মাপার যন্ত্রের নাম হচ্ছে কি পাইরোমিটার। তুমি এই পাইরো কথাটা থেকে মনে রাখতে পারো, এই যে পাইরোমিটারের মধ্যে আছে পাইরো, এই পাইরাসের মধ্যে দেখো পাইরাসের মধ্যে পাইরো কথার মিল আছে না, পাইরো পাইরাস পাইরো পাইরাস, তাহলে কিন্তু মনে রাখা যায়। মনে রাখবা অধিক মাত্রার তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে পাইরোমিটার। যদি প্রশ্ন করে তাপপ্রেমী ব্যাকটেরিয়ার নাম কি, তখন তুমি বলবা মিথেনোপাইরাস। তাহলে পাইরাস কথাটার মানে হচ্ছে তাপ, পাইরাস কথাটার মানে কি তাপ, পাইরাস মানে তাপ, এটা মনে রাখার জন্য বলেছি, পাইরাস মানে তাপ। পাইরোমিটার উষ্ণতা মিতিক যন্ত্রের নাম, অধিক লেভেলের উষ্ণতা মাপার যন্ত্রের নাম। আচ্ছা, আর মিথেনোজেন জেন শেষে আছে, তার মানে মিথেন তৈরি করে গেল। এটা ওয়ার্ড মিনিংগুলো জানা লাগবে। এখন দেখো এই যে মিথেনোজেন আছে না, এই মিথেনোজেন একটা এখান থেকে একটা এমসিকিউ আসবে, কোন প্রক্রিয়ায় মিথেন তৈরি করে, প্রক্রিয়ার নাম কি, প্রক্রিয়াটার নাম কি হবে, মিথেনোজেনেসিস। একদম সহজ কথা, মিথেনোজেনেসিস। জেনেসিস মানে তৈরির প্রক্রিয়া, জেনেসিস মানে কি জেনারেট করার প্রক্রিয়া, কোনো শব্দের শেষে সিস থাকার মানে প্রক্রিয়া। মিথেনোজেনেসিস প্রক্রিয়ায় সে মিথেন তৈরি করে। আরেকটা কথা জানা লাগবে, প্রতি বছর, হ্যাঁ পার ইয়ার, প্রতি বছর এই মিথেনোজেন ব্যাকটেরিয়াগুলো প্রকৃতিতে 2 মিলিয়ন টন মিথেন উন্মুক্ত করে। প্রতি বছর 2 মিলিয়ন টন মিথেন এরা প্রকৃতিতে উন্মুক্ত করে। ঠিক আছে, প্রকৃতিতে এরা দান করে, মিথেন উৎপন্ন করে। এটা কিন্তু এই যে 2 মিলিয়ন টন, এই কথাটা ইম্পর্টেন্ট, এটা একটু লাগবে। তাহলে মিথেনোজেন ব্যাকটেরিয়াগুলো প্রতি বছর কয় মিলিয়ন টন মিথেন উৎপন্ন করে, 2 মিলিয়ন টন মিথেন উৎপন্ন করে। আচ্ছা, তো আমরা দুইটা ব্যাকটেরিয়ার নাম বললাম, একটা ছিল মিথেন উৎপন্নকারী, একটা কি ছিল তাপপ্রেমী, একটা কি ছিল তাপপ্রেমী। আমরা আরো দুইটা নাম লিখবো, আমরা আরো দুইটা নাম শিখবো। তাহলে এখানে আমরা প্রথমে পড়ছি তাপপ্রেমী থার্মোফাইল, আর মিথেন উৎপন্নকারী মিথেনোজেন। থার্মোফাইলের উদাহরণ ছিল থার্মোপাইরাস, কারণ পাইরোমিটার উষ্ণতা, অধিক উষ্ণতা মাপার যন্ত্রের নাম। এখানে আমরা আরো 3টা তাপমাত্রা শিখছিলাম। তাপের ক্ষেত্রে মানে তাপপ্রেমীদের ক্ষেত্রে 110 ডিগ্রি সেলসিয়াসে ওরা বাঁচে, মানে বেঁচে থাকতে পারে, হ্যাঁ বেঁচে থাকে। 98 ডিগ্রি সেলসিয়াস তাদের জন্য সুইটেবল, অ্যান্ড 84 ডিগ্রি সেলসিয়াসের নিচে এরা মারা যায়। হ্যাঁ, তারপর মিথেনের কথা বলছি, মিথেনোজেনেসিস প্রক্রিয়ায় মিথেন উৎপন্ন করে প্রতি বছর 2 মিলিয়ন টন মিথেন, প্রতি বছর, নট দিনে, প্রতি বছরে। আচ্ছা, এখন কিছু আর কি ব্যাকটেরিয়া আছে যারা লবণ প্রেমী, লবণকে এরা পছন্দ করে, লবণ প্রেমী। ঠিক আছে, লবণ প্রেমী বা লবণ আকর্ষী, লবণ প্রেমী বলো তো, সল্ট মানে লবণ। আর তোমরা পড়ছো না গ্রুপ শব্দের নাম কি, হেলোজেন। হেলোজেনের মধ্যে মেইন শব্দ ছিল হেলোস, হেলোস, হেলোস। আর জেন মানে জেনারেট করা, একটু আগে বলছি, জেন মানে কি জেনারেট করা। হেলোস মানে লবণ, সামুদ্রিক লবণ জেনারেটকারী, প্রস্তুতকারী, ইজ কল হেলোজেন। গ্রুপ সূত্রকে আমরা বলি হেলোজেন, কারণ সে সামুদ্রিক লবণ উৎপন্নকারী গ্রুপ। তাহলে লবণ তৈরিকারী, জেন মানে তৈরি করা, জেনারেট করা। ঠিক আছে, 17 নম্বর গ্রুপকে আমরা কি বলি, গ্রুপ 17কে বলে হেলোজেন। তো হেলোজেনের মানে কি লবণ উৎপন্নকারী। তাহলে বলো তো এখানে এটা কি হবে, এটা হবে কি লবণ, লবণ মানে কি হেলোফাইল, এটা হবে কি হেলোফাইল, অর্থাৎ লবণ প্রেমী, হেলোফাইল। আচ্ছা, আমরা আরেকটা লিখবো, এরা কিছু আছে তাপ ও অম্লপ্রেমী, তাপ ও অম্লপ্রেমী। অম্ল মানে কি বলতো, অ্যাসিড, অম্ল মানে অ্যাসিড, প্রেমী মানে কি ফাইল, প্রেমী মানে ফাইল, তাপ মানে কি, তাপ মানে থার্মো। তো এটাকে আমরা এটাকে বলা হয় থার্মো অ্যাসিডোফাইল, থার্মো অ্যাসিডোফাইল, থার্মো অ্যাসিডোফাইল। জাস্ট তুমি কনভার্ট করলে হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এই যে তাপ মানে থার্মো, অম্ল মানে অ্যাসিড, আর ফাইল অথবা ফিল মানে কি আকর্ষণ, প্রেম, টান, অনুভব করা, এগুলো বোঝায়। তাহলে 4টা আর কি ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা 4টা তথ্য লিখছি। প্রথমটা ছিল থার্মোফাইল, দ্বিতীয়টা ছিল মিথেনোজেন, তৃতীয়টা ছিল হেলোফাইল,
চতুর্থ ছিল থার্মো ও অ্যাসিডোফাইল। এখন তোমাকে এই দুটো থেকে শুধুমাত্র জাস্ট নামের কনভার্সনটা আসবে। লবণ প্রেমীদেরকে কি বলা হয়? হেলোফাইল। তাপ এবং অম্ল প্রেমীদেরকে কি বলা হয়? থার্মোফাইল। শুধু তাপ প্রেমীদেরকে কি বলা হয়? থার্মোফাইল। তাপ এবং অম্ল প্রেমীদেরকে বলে থার্মোঅ্যাসিডোফাইল। আর মিথেন উৎপন্নকারীদেরকে বলে কি? মিথেনোজেন। আর ওইখান থেকে আগে দুটো অপশন ছিল যে মিথেনোজেন ব্যাকটেরিয়ার নামটা কি ছিল, সরি থার্মোফাইলের নামটা কি ছিল, আর বাকিগুলো কিন্তু কোনো নাম টাম দেওয়া নাই, বুঝছো? আচ্ছা, এটা গেল আমাদের এমসিকিউ এর টপিক। এমসিকিউ এখান থেকে আসতে পারে, আর কি ব্যাকটেরিয়া সম্পর্কে এখান থেকে আসতে পারে। আচ্ছা, পরে দেখো, পরে আমরা যে একটা সিকিউ শুরু করব। আমরা যেরকম বলছিলাম না, ভাইরাসের সবচাইতে গুরুত্বপূর্ণ সিকিউ হয়েছে কোনটা? ভাইরাসের ক্ষেত্রে বলছিলাম যে ভাইরাসের কোনটা কি ছিল? লাইটিক চক্র। আর ব্যাকটেরিয়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যদি বলে একটা সিকিউ পড়ে যায় পরীক্ষার আগের দিন, কোনটা শিখবাম? উত্তর হচ্ছে একটা ব্যাকটেরিয়ার আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। আদর্শ ব্যাকটেরিয়ার গঠন এটা সিকিউ আসবেই, আসতে পারে, আসবে এরকম না, এটা সিকিউ আসবেই। সবচাইতে গুরুত্বপূর্ণ সিকিউ ব্যাকটেরিয়া টপিকের সবচাইতে গুরুত্বপূর্ণ সিকিউ হলো একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। কথা বলতেছে কেন? আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিয়ামের গঠন, রিয়ামের গঠন। গঠন বললে চিত্র মাস্ট। যেই কোনো কথার মধ্যে যদি বলে গঠন কথার উল্লেখ পাও, অবশ্যই চিত্র দিতে হবে। একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। দেখো, ব্যাকটেরিয়াম বলছে, একটাকে বলে আম, আর বহু বচনে ব্যাকটেরিয়া বলে। এখন এক বচন বহু বচন যদি প্যাস লাগে, আমি একটু লিখে দিতেছি। দেখো, আম, আস, অন, এগুলো এক বচন। এটা লিখো, আমি মুছা ফেলবো, এক বচন। আর যদি বলে এ অথবা আই, আইকে বাংলাতে লিখলে হয় ই, এইগুলো থাকলে সেগুলো হয় বহু বচন। মাইটোকন্ড্রিয়া পড়ার সময় পড়ছিলাম না, মাইটোকন্ড্রিয়ন, তাহলে দেখো অন মানে এক বচন। আর মাইটোকন্ড্রি আ থাকলে কি? বহু বচন। এই দেখো দ্বিতীয় লাইনে আ আছে। ব্যাকটেরিয়া, এই যে আ আছে, তার মানে কি? বহু বচন। আর ব্যাকটেরিয়ন, এই যে অন আছে, তার মানে কি? এক বচন। এই যে এইটা একেবারে পুরা বই তোমাকে কভার করবে, তুমি যা কিছু মিলাও। হ্যাঁ, ফোকাস, ফুকি, ফুকি, রেডি, রেডিয়াস, রেডি মানে বহু বচন, রেডিয়াস, আস মানে এক বচন, ঠিক আছে? নিউক্লিয়াস এক বচন, নিউক্লিই বহু বচন। এরকম অসংখ্য তুমি মিলাইতে পারবা। ফ্লাজেলা, আতে কি? বহু বচন। ফ্লাজেলাম, আমতে এক বচন। হ্যাঁ, পিলি, ই বহু বচন। মাইক্রোবিলাস, আস এক বচন। মাইক্রোবিলাই, ই বহু বচন। তাহলে এই যে এইটুকু মনে রাখতে পারলে তুমি বইও যা আছে, এসএসসি, এইচএসসি সব, এডমিশন সব এইটুকু কভার হয়ে যাবে। কোনটা এক বচন, কোনটা বহু বচন। আচ্ছা, এখন খেয়াল করো, এখন কি করা লাগবে? ফার্স্ট অফ অল আমাদের চিত্র আঁকা লাগবে। এখন বড় করে একটা চিত্র আঁকবা। এখন চিত্র আঁকার জন্য আমি একটা নিয়ম বলে দেই। তোমার খাতা আছে না? যে কোনো একটা খাতা দাও, কেউ দাও, একটা খাতা দাও। অবশ্যই খাতার মাঝখানে চিত্র, নট এইদিকে, নট এইদিকে, মাঝখানে। এবং তোমরা এরিয়া ভাগ করতে পারো না, কেউ এতটুকু আঁকে, কেউ এতটুকু আঁকে। তুমি কি করবা? তোমার হাতটা রাখবা, হাতটা খাতার উপরে রাখবা, উপরে একটা ডট দিবা, নিচে একটা ডট দিবা। যতটুকু এলাকা হয়েছে না, ওই এলাকার ভিতরে চিত্র আঁকবা। বুঝো নাই? হাত রাখবা, উপরে একটা ডট, নিচে একটা ডট, যতটুকু এলাকা হয়েছে ওই এলাকার ভিতরে চিত্র আঁকবা। ফ্রিতে একটা পরামর্শ দিয়ে দিলাম। হ্যাঁ, যে কোনো চিত্র বড় করে রাখতে হবে। বলো, এই ব্যাকটেরিয়া যখন আবিষ্কার করা হয়েছিল, ব্যাকটেরিয়া শেপ কি ছিল? লম্বাটে না? ব্যাকটেরিয়া কি দণ্ডাকার না? ব্যাকটেরিয়া মানে কি? লিটিল রড। ব্যাকটেরিয়া শব্দটা তো কি? ছোট দণ্ড। তাহলে এইটা একটু লম্বাটে আঁকবো। আমরা এখন চিত্র যে আঁকবো, এটা একটু লম্বাটে করে আঁকবো। দেখো, আমরা লম্বাটে একটা ব্যাকটেরিয়া আঁকবো। দেখো, বলো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে কিনা? উদ্ভিদের সাথে মিল সম্পন্ন একটা জিনিস আছে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি, কোষ প্রাচীর দুইটাই আছে। এটা ধরো কোষ ঝিল্লি। তারপর আমি এখানে হলুদ যেটা আঁকতেছি, এটা হচ্ছে কোষ প্রাচীর। হলুদ যেটা আঁকতেছি, এটা ধরো, সরি, হলুদ তো এখানে ভাসবে না। এটা কি কালার? গোলাপি, পিঙ্ক। এই পিঙ্ক কালারটা হচ্ছে কোষ প্রাচীর। আর কালোটা কি? কোষ ঝিল্লি। আচ্ছা, এর বাহিরে আরেকটা স্তর থাকে, ওটার নাম হচ্ছে ক্যাপসিউল। সবচেয়ে বাইরে যেটা থাকে ওটার নাম হচ্ছে ক্যাপসিউল। ক্যাপসিউল তোমরা জানো, আমরা এর মধ্যে
পড়ছি, ভাইরাসের মধ্যে পড়ছি, সবচেয়ে বাইরের আবরণ থাকে ক্যাপসিউল। এই যে আমরা ক্যাপসিউল যে খাই ওটার ভিতরে ওষুধ থাকে, আর বাইরের পার্টটাকে আমরা বলি ক্যাপসুল। ঠিক আছে, ক্যাপসুল মানে আবরণ। ওই যে ওষুধের ক্ষেত্রে, মেডিসিনের ক্ষেত্রে ওটা প্লাস্টিকের থাকে, ওটাকে বলি আমরা ক্যাপসিউল বা বহি আবরণ। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের ক্যাপসিউল। এই সবুজ সবুজ ডট ডটগুলো কি? ক্যাপসিউল। সবার থাকে না, বাট আদর্শ বলতে কি বোঝায়? এই আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস আছে? ধরে নেওয়া হয় যে আদর্শ। এরকম একটা ব্যাকটেরিয়ার মধ্যে সব কিছু পাবো না, আমরা ধরে নিতেছি সব পাবো। ঠিক আছে, আদর্শ ধরে নিলাম, মানে এখানে ধরে নিলাম সব কিছু আছে। আচ্ছা, এখন নামকরণটা একটু করি। দেখো, কালোটার নাম কি ছিল? সবচেয়ে ভিতরে। কালোটা ছিল সবচেয়ে ভিতরে, তাহলে এটার নাম কি হবে? কোষঝিল্লি। কোষঝিল্লি তো সবচেয়ে ভিতরে থাকবে, বাইরে থাকে কোষ প্রাচীর। তাহলে এখানে পিংটা কি ছিল? পিংটা ছিল কি? কোষ প্রাচীর। পিংটা ছিল কোষ প্রাচীর। প্রাচীর বা দেয়াল সবসময় বাইরেই থাকবে। এই দেয়ালের বাহিরেও যেটা আছে সেটাকে আমরা বলি ক্যাপসিউল। এখানে আছে ক্যাপসিউল, 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 ক্যাপসিউল। বাইরের জিনিসটাকে আমরা বলি ক্যাপসিউল। এখন এটার চলার জন্য দেওয়া লাগবে ফ্লাজেলা। এটার চলার জন্য আমাদেরকে ফ্লাজেলা দিতে হবে। চলার জন্য দিতে হয় ফ্লাজেলা। দেখো, আমরা এখন এটাকে ফ্লাজেলা দিব। এখানে এটা শরীরে এখন ফ্লাজেলা দিব। দেখো, এই যে ফ্লাজেলা একটু বড় করে দিবা। ফ্লাজেলা হবে একটু বড়, এটা নরনক্ষম এবং একটু বড়, এটা দিয়ে সে চলে। অনেকগুলো থাকতে পারে, কারো কারো নাই, বাট আমরা জাস্ট কয়েকটা দেখাইলাম যে এগুলো ফ্লাজেলা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখাইতে হবে, পিলি। পিলিটা পেরেকের মতো শক্ত, এটা তুমি একটু বড় মোটা করে দিবা, ফ্লাজেলা থেকে একটু মোটা। হ্যাঁ, এটা শক্ত দৃঢ় প্রকৃতির, এবং এটা অবশ্যই ফ্লাজেলা থেকে খাটো। ফ্লাজেলা থেকে অবশ্যই ছোট করবা। ফ্লাজেলাকে দেখাবা বড়, আর পিলিকে দেখাবা কি? ছোট এবং শক্ত দৃঢ় প্রকৃতির। আচ্ছা, শক্ত দৃঢ় প্রকৃতির। তোমাদের বইয়ে না, তোমাদের বইয়ে যে চিত্রটা দেওয়া আছে ওইখানে পিলি দিছে 2টা আর ফ্লাজেলা দিছে অনেকগুলা। এটা দেখে আমরা কি বুঝতে পারি? ফ্লাজেলার সংখ্যা বেশি নাকি পিলির সংখ্যা বেশি? ফ্লাজেলার সংখ্যা বেশি। কিন্তু অ্যাকচুয়ালি, রিপিট, অ্যাকচুয়ালি পিলির সংখ্যা বেশি, ফ্লাজেলার সংখ্যা কম। এখানে একটা তোমাদের বইয়ে যে চিত্র দেওয়া আছে দেখে তুমি একটা কনফিউশন হইতে পারো। তোমাদের বইয়ে পিলি দেখাইছে 2টা, ফ্লাজেলা দেখাইছে 6-7টা। এখন ব্যাকটেরিয়া স্টাডি করে আমরা দেখি যে পিলির সংখ্যা থাকে বেশি এবং ফ্লাজেলার সংখ্যা কি? কম। এখন বলো তো, বড় কে? ফ্লাজেলা। আর ছোট খাটো কে? পিলি। তাহলে এইখানে তোমরা নামকরণ করবোই, তার আগে তুমি 2টা জিনিস মনে রাখো। বেশি কে? ফ্লাজেলা নাকি পিলি? পিলি বেশি। কার তুলনায়? ফ্লাজেলা থেকে। তাহলে পিলি বেশি, ফ্লাজেলা থেকে পিলি বেশি। আর এটা হলো লম্বা, ফ্লাজেলা কি? লম্বা, আর পিলি কি? খাটো। পিলি কি? খাটো। দেখো, আমি একটা প্রমাণ দিই। এখন এটা তো লেখা হয়েছে, আচ্ছা এইটা নামটা দেয়া ফেলি। এটার নাম হয়েছে ফ্লাজেলাম। একটা দেখাইছি, তার মানে এখানে লেখা লাগবে ফ্লাজেলাম। আম মানে এক বচন। আর পিলি, পিলির জায়গায় তোমাদের এখানে একটা দেখায় পিলি বলছে, এখানে তুমি পাইলাস বলতে পারো। পিলির এক বচন হয়েছে পাইলাস, বাট বইয়ে পিলি দিছে, আমি পিলি লিখতেছি। বাট এক বচনে তুমি এটাকে পিলিকে পাইলাস বলে, পাইলাস। আচ্ছা, 5টা জিনিস দেখাইছি। আরেকবার রিপিট করতেছি, পিলি বেশি নাকি ফ্লাজেলা বেশি? বাট তোমাদের চিত্রের মধ্যে কি দেওয়া বেশি? ফ্লাজেলা বেশি। এটা একটা মিস্টেক। আচ্ছা, মিস্টেক বলতে আদর্শ ধরে নিছে তো, সমস্যা নাই। এখন দেখো, একটা চিত্র দেখে আমি, খেয়াল করো, বুঝতে বুঝতেগুলা কি? ফ্লাজেলা, ফ্লাজেলা। তাহলে এইখানে যে ব্যাকটেরিয়াটা আছে, এই ফ্লাজেলা তোমার 4 দিকে থাকতে পারে, মাত্র একটা থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। এগুলোর ভিত্তিতে প্রকারভেদ আছে। আমরা আদর্শ ধরে নিচ্ছি যে 4 দিকে ফ্লাজেলা আছে। এই যে এখন দেখো, ফ্লাজেলা এই ছোট ছোট পেরেকের মতো পার্টগুলোর নাম কি? তুমি এই চিত্র দেখে বলো, পিলি বেশি না ফ্লাজেলা বেশি? পিলি বেশি। তাহলে অ্যাকচুয়ালি পিলি কিন্তু বেশি। এই থাম, পিলি বেশি, তাই না? এই দেখো, পিলি বেশি। পিলি বেশি নাকি ফ্লাজেলা বেশি? 100% পিলি বেশি। এই কথাটা মনে রাখা লাগবে। কে খাটো, ফ্লাজেলা নাকি পিলি? পিলি খাটো। তাহলে এই 2টা তথ্য আমরা এখানে শিখলাম। আমরা আরো ফেরত আসবো। আচ্ছা, তাহলে ফ্লাজেলা, পিলি, ক্যাপসিউল, কোষপ্রাচীর, কোষঝিল্লি দেখানো হয়েছে। দেখো, কোষঝিল্লি মাঝে মাঝে বাজ হয়ে যায় মাঝখানের দিকে।
এটাকে বলে মেসোসোম। কোষঝিল্লি বাসুয়া মেসোসোম তৈরি করে, তাহলে এই পার্টটার নাম হলো মেসোসোম। মেসো মানে মিডল, সোম মানে বস্তু বা জিনিস, মিডলে থাকা কোনো জিনিস, মেসোসোম। মেসোসোম মাঝখানে থাকে, মানে কোষঝিল্লি বাসুয়া তৈরি করে মেসোসোম। এই মেসোসোমের ভিতরে বিভিন্ন এনজাইম টেনজাইম থাকে। দেখো এটা কি আদিকোষী না? ব্যাকটেরিয়া কি আদিকোষী নাকি প্রকৃতিকোষী? আদিকোষী। আদিকোষীদের ক্ষেত্রে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না। আদিকোষীদের ক্ষেত্রে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না, তার মানে মাইটোকন্ড্রিয়া থাকবে না, গোলগি বডি থাকবে না, উমুক তুমুক প্লাস্টিক মাস্টিক এগুলো কিচ্ছু থাকবে না। যেগুলো ঝিল্লিবদ্ধ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, যারা ঝিল্লিবদ্ধ কোন অঙ্গাণু থাকবে? থাকবে না। যেহেতু আদিকোষী, আদিকোষীদের শর্ত হয় আদিকোষীতে কখনো ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু থাকে না। তার মানে এখানে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, হ্যান ত্যান যারা ঝিল্লিবদ্ধ কিচ্ছুই পাবে না। হ্যাঁ, তবে আমরা একটা কোষ, এটা কিন্তু এক কোষী, একটা কোষ হইতে গেলে একটা আলুমার অঙ্গাণু থাকতে বাধ্য, তার নাম কি? রাইবোজোম। আমরা বলছিলাম না রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু, সব জায়গাতেই থাকে, আলুমার্কা অঙ্গাণু সব জায়গাতে থাকে। তাহলে অবশ্যই তোমাকে এখানে একটা রাইবোজোম দেখাইতেই হবে। রাইবোজোম বলো, রাইবোজোমের আদিকোষীতে রাইবোজোমের প্রকৃতি কত এস? 70S। তাহলে এইখানে আমরা রাইবোজোম দেখাবো এবং এখানে 70S দেখাবো। আর বলতেছিলাম যে মাইটোকন্ড্রিয়া থাকবে কি? থাকবে না। এজন্য মাইটোকন্ড্রিয়া যেহেতু থাকবে না, এটা কিন্তু শ্বসন ঘটাবে। এটা যেহেতু জীব, তাহলে শ্বসন ঘটাবে। শ্বসন ঘটানোর জন্য এনজাইম দরকার। শ্বসনিক এনজাইমগুলো তার কোষঝিল্লি অথবা মেসোসোমে থাকবে। যেখানে ডটর দিছি না, এগুলো কিন্তু এনজাইম। মেসোসোমের ভিতরে কি আছে বলো? এনজাইম আছে। যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে এনজাইমগুলো থাকতো শ্বসনিক এনজাইম, এই শ্বসনিক এনজাইমগুলো তার কোষঝিল্লিতে থাকে। আমি লিখে দেবো, এগুলো প্যারা নাই, লিখে দেবো সব, রিডিং আকারে সব লিখে দেবো। এখন দেখো, অবশ্যই তার একটা ডিএনএ দেওয়া লাগবে। আদিকোষীদের ডিএনএ বৃত্তাকার হয়, মনে আছে? বৃত্তাকার ডিএনএ, এটাকে আমরা বলতে পারি সিউডো নিউক্লিয়াস। কারণ আদিকোষীদের নিউক্লিয়াসটা সুগঠিত না, নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওলাস নাই, নিউক্লিওপ্লাজম নাই। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা বলি সিউডো নিউক্লিয়াস। ব্যাকটেরিয়াতে যেটা থাকে সেটাকে আমরা বলি সিউডো নিউক্লিয়াস, মানে ভ্রান্ত বা মিথ্যা বা অপকৃত নিউক্লিয়াস। হ্যাঁ, অপকৃত নিউক্লিয়াস বা সিউডো নিউক্লিয়াস। সিউডো নিউক্লিয়াস এইটার সিউডো নিউক্লিয়াস ছাড়াও আরেকটা বৃত্তাকার ডিএনএ থাকে, ওইটাকে বলে প্লাজমিড। এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। 11 অধ্যায়ে এই প্লাজমিড নিয়ে অনেক পড়াশোনা আছে। বিভিন্ন ইনসুলিন এবং বিভিন্ন জিনিস তৈরি করার জন্য এই 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 প্লাজমিডটা ব্যবহার করা হয়। বলো তো, প্লাজমিড কই থাকে? কোষপ্রাচীরে নাকি কোষঝিল্লিতে? কই থাকে? সাইটোপ্লাজমে। দেখো কই আছে? কই আছে? প্লাজমে। কিসে? কোষের প্লাজমে। কোষের প্লাজমে। প্লাজমে থাকে দেখে তার নাম প্লাজমিড। কেন প্লাজমিড? কারণ প্লাজমে থাকে, সাইটোপ্লাজমে, কোষের প্লাজমে থাকে, এজন্য তার নাম প্লাজমিড। প্লাজমিড প্লাজমিড অ্যাকচুয়ালি কি? প্লাজমিড অ্যাকচুয়ালি হলো ডিএনএ। এটা ওয়ান কাইন্ডস অফ ডিএনএ। এটা নিউক্লিয়াসের বাহিরে, মূল নিউক্লিয়াসের বাহিরে একটা ডিএনএ আছে, এটাকে বলে এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ, অর্থাৎ নিউক্লিয়াসের বাহিরে আছে এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ। তাহলে বলো তো, প্লাজমিড ডিএনএ নাকি আরএনএ? ডিএনএ অবশ্যই দ্বিসূত্রক কি হয়, এটা দ্বিসূত্রক ডিএনএ হয়। তাহলে প্লাজমিড। আর এখানে আমাদের থাকবে সাইটোপ্লাজম। আমরা এখানে সাইটোপ্লাজম দেখাই দিব, ডট ডট দিয়া। সাইটোপ্লাজম কোনটা? সিউডো নিউক্লিয়াস। সিউডো নিউক্লিয়াস বলতে এখানে যে আদর্শ নিউক্লিয়াসের গঠন আছে। আদর্শ নিউক্লিয়াসের গঠনে 4টা পার্ট থাকে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, রেটিকুলাম। এখানে শুধুমাত্র রেটিকুলামগুলো আছে, নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওলাস নাই, নিউক্লিওপ্লাজম নাই। যদি সবগুলাই থাকতো রয়েছে ভালো নিউক্লিয়াস। যেহেতু এটার সবগুলা নাই, একটা আদর্শ নিউক্লিয়াসের সব পার্ট নেই, এজন্য এটা গেলে সিউডো নিউক্লিয়াস। বুঝছো? আচ্ছা, তাহলে কয়টা পার্ট আছে দেখো তো। আরেকটা পার্ট দেওয়া যায় বলিউটিন। মাঝে মাঝে কিছু ছোট ছোট গহ্বর থাকে যেগুলো আমাদের খাদ্য সঞ্চয় থাকে, এটাকে আমরা বলি, আচ্ছা তোমরা কিন্তু ওই দিকে লিখবে, আমি এইদিকে লিখতেছি, এটাকে বলে বলিউটিন। বলিউটিন এইটার মধ্যে কি থাকে? অ্যাকচুয়ালি খাদ্য সঞ্চয়। এটার মধ্যে খাদ্য সঞ্চয় থাকে। বলিউটিনে কি থাকে? ফুড স্টোরেজ থাকে, খাদ্য সঞ্চয় থাকে। এখানে খাদ্য সঞ্চয় থাকে এখানে। তাহলে দেখো কতগুলো হয়েছে, দেখি একটু গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়ে গেছে, 10টাই আছে। বুঝছো?
তাহলে একটা আদর্শ ব্যাকটেরিয়াম অবশ্যই নিচে লিখবা যে চিত্র কি, কিসের চিত্র এটা? একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। আদর্শ কিন্তু নরমালি সবকিছু পাওয়া যাবে না, হ্যাঁ, সবার কিন্তু সবকিছু থাকে না, আমরা ধরে নিচ্ছি সবকিছু আছে। আচ্ছা, এখন একটা বেসিক শিখাই দেই, মনে রাখো বলিউটিন আর কোষপ্রাচীর, কোনো দেখবা চিত্রের মধ্যে লেখা আছে কোষগহ্বর, কোনো চিত্রের মধ্যে দেখবা লেখা আছে এখানে কোষগহ্বর আছে, আবার কোনো দেখবা লেখা আছে কোষগহ্বর না দিয়া বলিউটিন দিয়া দিছে। এখন তাহলে কোনটা সঠিক? আবার বলতেছি, কোনো চিত্রের মধ্যে দেখবা কোষগহ্বর দেওয়া, আবার কোনো চিত্রের মধ্যে দেখবা কোষগহ্বর নাই কিন্তু বলিউটিন দেওয়া। এখন একটা বেসিক শিখো, বলিউটিন যখন তরুণ থাকে, একটা তরুণ ব্যাকটেরিয়ার মধ্যে থাকে বলিউটিন, তাহলে বলিউটিন কখন থাকে? তরুণ অবস্থায় বা বাচ্চা অবস্থায়। যখন এটা বুড়া হয়ে যায়, মানে প্রবীণ হয়ে যায়, প্রবীণ ব্যাকটেরিয়াতে এই বলিউটিনটা কনভার্ট হইয়া তৈরি করে কোষগহ্বর। তাহলে বলো তো, কোষগহ্বর থাকলে এখানে কি আর বলিউটিন থাকবে? আর বলিউটিন দিছি মানে এটা কি ব্যাকটেরিয়া? তরুণ ব্যাকটেরিয়া, বাচ্চা ব্যাকটেরিয়া। আর বলিউটিনটা কিন্তু কনভার্ট হয়ে যায়, কনভার্ট মানে রূপান্তর, কনভার্ট হয়ে যায় কোষগহ্বর তৈরি করে। দুইটার কাজই কি তোমরা কিন্তু পড়ছিলা, কোষ ও কোষকটার পড়াশোনা পড়ছিলা। কোষগহ্বরকে বলা হয় স্টোর হাউস, সঞ্চয়ঘর বলা হয় না? কোষের সঞ্চয়ঘর কোনটাকে বলা হয়? কোষগহ্বরকে। তাহলে কোষগহ্বর বলো, বলিউটিন বলো, দুইটার কাজই কি? খাদ্য সঞ্চয়। তাহলে তরুণ ব্যাকটেরিয়াতে কি থাকবে বলো? বলিউটিন। কাজ কি? খাদ্য সঞ্চয় করা। আর প্রবীণ মানে বুড়া ব্যাকটেরিয়াতে কি থাকবে? কোষগহ্বর। বলিউটিনটাই কনভার্ট হইয়া কোষগহ্বর তৈরি করবে, এটার কাজও কি? খাদ্য সঞ্চয়। আচ্ছা, এখন আমাদের বর্ণনা লেখা লাগবে। এখন তো তুমি চিত্র আঁকছো, চিত্র কমপ্লিটলি হয়েছে, হ্যাঁ, চিত্র হয়ে গেছে। এখন প্রত্যেকটা পয়েন্ট যে লেখছো, 10টা যে পয়েন্ট লেখছো না, একটা দুইটা করে লাইন লেখা লাগবে তোমার পরীক্ষার হলের মধ্যে। এখন আমরা অনেক বিস্তারিত পড়বো, কিন্তু তোমার পরীক্ষার হলের মধ্যে একটা দুইটা লাইন লিখবা, ঠিক আছে? তো আমরা শুরু করি, কি দিয়ে শুরু করবো? কোষপ্রাচীর দিয়ে শুরু করি। 1 নম্বর পয়েন্ট লিখতেছি আমরা কোষপ্রাচীর। আচ্ছা, সময় আছে। কোষপ্রাচীর, এটা মনে হয় পড়ানোর কথা। পঞ্চরাজ্যের প্রথম রাজ্য মনেরা আদিকোষী, পরের সবগুলা প্রকৃতকোষী। প্রকৃতকোষীদের কোষপ্রাচীর থাকলে সেলুলোজ হয়, আবার আদিকোষীদের কোষপ্রাচীর থাকলে কি হয়? পেপটিডোগ্লাইকান হয়। তাহলে আমি প্রথমে কি লিখবো যে প্রধান উপাদান কি? এটার প্রধান উপাদান কি? প্রধান উপাদানের একটা আছে গৌণ উপাদান। প্রধান উপাদান কোষপ্রাচীরের প্রধান উপাদান, আর এইখানে দেখে লিখবো আমি গৌণ উপাদান বা সহকারী উপাদান। উদ্ভিদের কোষপ্রাচীরের পর প্রধান উপাদান সেলুলোজ, সাথে আরো থাকে হেমিসেলুলোজ, লিগনিন, সেলুলোজের সাথে আরো কি থাকে? হেমিসেলুলোজ, প্যাকটিন, লিগনিন, ওয়াক্স, এগুলো থাকে। আর ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান। এটা একটা শর্করা, পেপটিডোগ্লাইকান। এটা শর্করার সাথে প্রোটিন যুক্ত আছে। খেয়াল করো, গ্লাইকান মানে গ্লুকোজ না, গ্লুকোজ, গ্যালাক্টোজ, গ্লাইকোজেন এগুলো বোঝায়। এটার মানে হচ্ছে শর্করা, এটা হচ্ছে কার্বোহাইড্রেট পার্ট। দেখো আমি এখানে সি লিখে রাখতেছি, সি ফর কার্বোহাইড্রেট পার্ট। আর পেপটিডো কথার মানে কি? পেপটিডো কথার মানে হচ্ছে প্রোটিন, পেপটাইড, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, এগুলো সবগুলো প্রোটিনকে মিন করে। তাহলে পেপটিডো কথাটার মানে কিন্তু প্রোটিন। তার মানে প্রধান উপাদান হিসেবে এখানে প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট দুইটাই থাকে, দুইটার মিক্সড থাকে, বুঝছো? এই উপাদানটাকে কি বলে? পেপটিডোগ্লাইকান। এখন এইটাকে কখনো কখনো বলা হয় মিউরিন, এটাকে পেপটিডোগ্লাইকান বলা হয়। কখনো কখনো তুমি দেখবা লেখা আছে এটাকে সংক্ষেপে বলা হয় মিউরিন। সংক্ষেপে কি বলা হয়? মিউরিন। সংক্ষেপে পেপটিডোগ্লাইকানকে কি বলে? উত্তর হচ্ছে মিউরিন বলে। মিউরিন। কেন মিউরিন? দেখো কোনো শব্দের শেষে ইন থাকার মানে কি? প্রোটিন না, তার মানে এখানে প্রোটিন আছে। আর মিউকো শব্দের অর্থ শর্করা, তার মানে এখানে কার্বোহাইড্রেট আছে। তাহলে পেপটিডোগ্লাইকানকে অনেক সময় মিউরিন ডাকে। এইখানে তুমি দেখো, খেয়াল করে দেখো, এইখানে কিন্তু কি আছে? প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট দুইটাই আছে। অনেক সময় এটাকে আমি বলতে পারি মিউকো, দেখো বলতে পারি মিউকো প্রোটিন পার্টটাকে ইন বাদ দিয়ে পুরোটা লিখলাম মিউকো প্রোটিন। দেখো ইন না বইলা
ইন না বলে আমি ডাইরেক্ট বললাম প্রোটিন। দেখো একই কথা, মিউকো প্রোটিনকে সংক্ষেপ করলে হয়ে যায় ওই যে মিউ কথাটা নিলাম আর শেষের ইন কথাটা নিলাম, মিউরিন। মিউরিনের অ্যাকচুয়াল ফুল মিনিং কি? মিউকো প্রোটিন। এইখানেও দেখো মিউকো মানে শর্করা আর প্রোটিন মানে প্রোটিন, সিপি আছে, তিনটা ওয়ার্ডের মধ্যে কিন্তু সিপি। অথবা তুমি এটাকে প্রোটিন না লেখা প্রোটিনের কে বাংলা কিন্তু পলিপেপটাইড পাওয়া যায়, এটাকে তুমি বলতে পারো মিউকো পলিপেপটাইড। প্রোটিনকে বাংলায় কিন্তু পাওয়া যায় পলিপেপটাইড, তাহলে এটাকে বলতে পারি আমরা মিউকো পলিপেপটাইড। পলিপেপটাইড শব্দের অর্থও কিন্তু প্রোটিন, তাহলে এটাও পি আর মিউকো মানে সি, কার্বোহাইড্রেট। সবগুলা কথার মানেই কিন্তু সেম টু সেম, বাট তোমাদের বইয়ে সবগুলা বলে নাই। তুমি জাস্ট এইটুকু মনে রাখলে এনাফ। যদি এইটুকু মনে রাখো, প্রথমটা মনে রাখো, তাহলেই তোমার হয়ে যাবে। কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটিডোগ্লাইকান, এইটাকে আমরা সংক্ষেপে মিউরিন বলতে পারি। এই মিউরিনকে আবার দুইভাবে বলা যায়। মিউরিন কিসের সংক্ষিপ্ত রূপ? মিউকো প্রোটিন। এই যে শেষে আছে ইন, ইনের বদলে আমি ডাইরেক্ট লিখে ফেললাম প্রোটিন, কারণ কোনো কিছু শেষে ইন থাকলে প্রোটিন। তাহলে মিউকো প্রোটিনকে সংক্ষেপে বলে যে মিউরিন, শেষে ইন আছে। আবার প্রোটিনকে আমি রিপ্লেসমেন্ট করে লিখতে পারি পলিপেপটাইড, কারণ প্রোটিনকে বাংলায় কিন্তু পলিপেপটাইড পাওয়া যায়। আমরা এরকম বলি যে প্রোটিনকে বাংলায় অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, কিন্তু মাধ্যমিক কতগুলো আরও ধাপ আছে। প্রোটিনকে বাংলায় পাওয়া যায় পলিপেপটাইড, তারপর পাওয়া যায় সরল পেপটাইড, তারপর পাওয়া যায় অ্যামিনো অ্যাসিড। কথা বুঝছো? তাহলে প্রোটিন আর পলিপেপটাইড কিন্তু প্রায় সেম। পলিপেপটাইড যখন ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হয় তখন তাকে আমরা প্রোটিন বলি। তাহলে এখানে প্রোটিন বলা যায় কথা, পলিপেপটাইড বলা একই কথা, তিনটা কথার মানেই একই কথা। এইখানে সবগুলো আমাদের সিপি আছে, কার্বোহাইড্রেট প্রোটিন, কার্বোহাইড্রেট প্রোটিন, কার্বোহাইড্রেট প্রোটিন, কার্বোহাইড্রেট প্রোটিন, সবগুলোর মানে এক। তুমি মনে রাখবা শুধুমাত্র এইটুকু, খাতার মধ্যে এইটুকু লিখে রাখবা। গৌণ উপাদান, গৌণ উপাদান হিসেবে এখানে কি থাকে কোষ প্রাচীরে? এটা আমি মনে রাখি মাটি দিয়া। এখানে অ্যাকচুয়ালি মাটি থাকে না, বাট মনে রাখার জন্য মাটি। মতে হয়েছে মুরামিক অ্যাসিড, মতে মুরামিক অ্যাসিড, মুরামিক অ্যাসিড। আর টতে টিকোইক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। যদি প্রশ্ন করে প্রধান উপাদান, তোমার একটা উত্তর হবে। আর যদি বলে যে কোষ প্রাচীরে কি কি থাকে, তখন তুমি সবগুলো লাগাইতে পারবা। পেপটিডোগ্লাইকান থাকে, মুরামিক অ্যাসিড থাকে, টিকোইক অ্যাসিড থাকে। যদি প্রধান কথাটা উল্লেখ করে দেয়, শুধুমাত্র একটা আনসার হবে পেপটিডোগ্লাইকান। আর বাকিগুলা, এই তিনটা ছিল পেপটিডোগ্লাইকানের অপর নাম। তাহলে গৌণ উপাদান হিসেবে কি থাকে? মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। মনে রাখবা মাটি দিয়া, মাটি, মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড, মুরামিক অ্যাসিড থাকে, টিকোইক অ্যাসিড থাকে। তাহলে আমরা দেখলাম কোষ প্রাচীরের উপাদান কিটা, কি থাকে এখানে। এখন কারো কারো ক্ষেত্রে কোষ প্রাচীর নাই, কারো কারো ক্ষেত্রে কোষ প্রাচীরটা পাতলা, কারো কারো ক্ষেত্রে কোষ প্রাচীরটা পুরু। তাহলে কোষ প্রাচীর কারো কারো না থাকতে পারে অনুপস্থিত। দেখো কোষ প্রাচীর কারো কারো ক্ষেত্রে নাই, কারো কারো ক্ষেত্রে কোষ প্রাচীরটা খুব পুরু, কারো কারো ক্ষেত্রে কোষ প্রাচীরটা খুব পাতলা। কার নাই? এটার উত্তর হবে মাইকোপ্লাজমা। কার নাই? মাইকোপ্লাজমা। তোমরা প্রথম অধ্যায় পড়ার সময় তৃতীয় পৃষ্ঠায় ছিল, সবচাইতে ক্ষুদ্র কোষের নাম মাইক্রোপ্লাজমা। সবচাইতে ক্ষুদ্র কোষের নাম কি? মাইক্রোপ্লাজমা। এটাকে অনেক সময় পিপিএলও বলে, মাইক্রোপ্লাজমা। এটা সবচাইতে ক্ষুদ্র কোষ, ক্ষুদ্র কোষ, ক্ষুদ্র কোষ মাইক্রোপ্লাজমা। এই মাইক্রোপ্লাজমাতে কি নাই? কোষ প্রাচীর নাই। এটা একটা ব্যাকটেরিয়া। মাইক্রোপ্লাজমা কি? একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াতে কি নাই? কোষ প্রাচীর নাই। কারো কারো ক্ষেত্রে পুরু। আমরা কিন্তু এরকম বলছিলাম, গ্রাম পজিটিভগুলা পুরু দেখায় সে রং ধারণ করতে পারে। গ্রাম পজিটিভগুলা পুরু দেখায় সে, যে দেখো একটু এতটুকু পুরু দেখায় সে রং ধারণ করতে পারে, এই জন্য সে গ্রাম পজিটিভ। তাহলে যদি প্রশ্ন করে কার পুরু, তুমি বলবা গ্রাম পজিটিভের। গ্রাম পজিটিভের ক্ষেত্রে এটা পুরু হয়। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান পুরু হয়, কোষ প্রাচীর পুরু হয়। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কি হয়? গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কোষ প্রাচীর হয় পাতলা, খুবই থিন, পাতলা কোষ প্রাচীর। কার? গ্রাম নেগেটিভের। তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হবে কি? পাতলা। আশা করি ক্লিয়ার। এখন দেখো একটু দেখি ইয়ার মধ্যে
দেখো একটা ব্যাকটেরিয়া একটু দেখে দেই, এটা একটা ব্যাকটেরিয়া, ভিতরে কি আছে একটু দেখি। ভিতরে দেখো এই যে প্লাজমিড, প্লাজমিড কিন্তু একাধিক থাকতে পারে। চুরির মতো পাটার নাম কি? প্লাজমিড। আর এই যে সুতাগুলোর নাম কি? ডিএনএ বা সিউডোনিউক্লিয়াস। এটাকে তুমি ডিএনএ বলতে পারো অথবা সিউডোনিউক্লিয়াস বলতে পারো। প্লাজমিড একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে। আমাদের চিত্রে তোমাদের বইয়ে যে চিত্র দেওয়া আছে একটা দিছে, তো এগুলো প্লাজমিড। আর এগুলো আসলে কি কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, এগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ দেখো সেল ওয়াল, এই যে এটা খেয়াল করো। আমরা কি আজকে কি পড়ছি? সেল ওয়াল। এই যে এইগুলো সবগুলো পেপটিডোগ্লাইকান, এখানে লেখা আছে যে পেপটিডোগ্লাইকান লেয়ার। পেপটিডোগ্লাইকান লেয়ার এগুলো হচ্ছে কি থিক। থিক তাহলে বলো তো থিক যেহেতু, তাহলে এটা গ্রাম পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এটা গ্রাম পজিটিভের জন্য প্রযোজ্য। ঠিক ঠিক যেটা মানে পুরু যেটা, এই যে লেখা আছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষ প্রাচীরটা পুরু এবং পেপটিডোগ্লাইকান আছে এখানে অনেকগুলো মোটা স্তর। কোষ প্রাচীরের নিচে কি থাকে? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কিন্তু নরমালি আমরা ফ্লুইড মোজাইক মডেল পড়ছি না, ওটার মতো জাস্ট একটা অনুপস্থিত। কোলেস্টেরল নাই, আমরা পরে পড়বো এটা। হ্যাঁ এটা দেখো এই যে ফসফোলিপিড বাইলেয়ার, এই যেটা ছিল কি ফসফোলিপিড বাইলেয়ার, এটা কোষ প্রাচীর, এটা কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? ফসফোলিপিড বাইলেয়ার। এটা আগামী ক্লাসে আমরা লিখে দেবো সব। জাস্ট ফ্লুইড মোজাইক মডেলের মতোই, জাস্ট একটা জিনিস অনুপস্থিত, কোলেস্টেরল এদের মধ্যে থাকে না। ঠিক আছে। আর এই যে দেখো এটা ছিল গ্রাম পজিটিভ, আর এইটা দেখি গ্রাম নেগেটিভ। গ্রাম নেগেটিভের ক্ষেত্রে দেখো পাতলা, এই যে এইটুকু এতটুকু, আর এটার ক্ষেত্রে দেখো যে এতটুকু, এক হাতে বের পাইতেছে না। এটা এই যে এইটুকু এতটুকু, আর এটা হচ্ছে এতটুকু। তাহলে এটা পেপটিডোগ্লাইকানের পুরো স্তর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর এটা ছিল পেপটিডোগ্লাইকানের পাতলা স্তর, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে। আর ফ্লাজেলাগুলো দেখো, ফ্লাজেলা আমরা দেখবো, লিখবো এগুলা। ফ্লাজেলা যখন পড়বো না তখন লিখবো। তিনটা পার্ট আছে ফ্লাজেলার মধ্যে, তিনটা পার্ট আছে। ঠিক আছে। এটা ফ্লাজেলা দেখাইছে অল্প করিয়া। আচ্ছা প্লাজমিড তো আমরা দেখলামই, এই যে একটা প্লাজমিড, গোলাকার চুরির মতো প্লাজমিড থাকে। ঠিক আছে। আর সবচেয়ে বাইরে থাকে কি বলছিলাম? ক্যাপসিউল, তাই না? এই যে দেখো সবচেয়ে বাইরে যে লেয়ারটা আছে এটাকে বলে ক্যাপসিউল। ক্যাপসিউলকে অনেক সময় স্লাইম লেয়ার বলে, আমি এটা সব লিখে দিব। আচ্ছা ক্যাপসিউল আর স্লাইম লেয়ার কিন্তু অল্প একটু পার্থক্য আছে, এটা আমরা লিখবো, আমাদের শীটের মধ্যেও আছে, এটা আগামী ক্লাসে আমরা লিখবো, এক ক্লাসে সব শেষ করা সম্ভব না। আচ্ছা তো আমরা শুধুমাত্র দেখো চিত্রায়িকা কয়টা বর্ণনা লিখছি? মাত্র একটা পয়েন্ট বর্ণনা করছি। আমাদের শিখতে বেশি সময় লাগবে, দেন পরীক্ষার হলে তুমি জাস্ট একটা দুইটা লিখবা, এত কিছু দেখা লাগবে না। পরীক্ষার হলে কিন্তু কি এত বেশি লেখা লাগবে না। এখনো 2 মিনিট আছে, এখনো 2 মিনিট আছে, পড়া ধরি নাই, দুইজনকে পড়া ধরবো। স্বেচ্ছায় একজন হাত তোলো, গতকালকে পড়া পারবা? স্বেচ্ছায় হাত তুলে ফেলো, গতকালকে পড়া পারবা? দাঁড়াও বলো, তুমি বলবা কালকে কি পড়াইছিলাম? আচ্ছা তুমি বলবা আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে? লুই পাস্তুর। ছেলেদের মধ্যে কি একজন? বলো, বসো, হয়েছে, বলো। তুমি বলবা সত্য মিথ্যা? আর কি ব্যাকটেরিয়া পরজীবী হয়? সত্য না মিথ্যা? মিথ্যা। হ্যাঁ